প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম ঈদের বিশেষ গণতন্ত্র আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের গণতন্ত্রে এমন চারজন অতিথি নিয়ে আমরা আলোচনা করতে বসেছি যারা মূলত মানুষকে প্রশ্ন করেন, তবে আজকে তাদের কিছু প্রশ্নের মুখোমুখি করতে চাই আমরা। তাদের এই চারজন অতিথির মধ্যে তিনজনই উপস্থাপক, একজন সিনিয়র সাংবাদিক এবং যিনি এই মুহূর্তে কূটনীতিক দায়িত্ব পালনরত অবস্থায় আছেন। আমি একটু শুরুতে পরিচয় করে দিতে চাই। আমার ডান দিকে আছেন জনাব শাবান মাহমুদ, বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার। শাবান মাহমুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরেই আছেন উপস্থাপক সোমা ইসলাম, সাংবাদিক এবং উপস্থাপক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাঁ দিকে আছেন জনাব রেজাউল করিম সিদ্দিক, উপস্থাপক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আছেন জনাব মঞ্জুর আল মতিন, সাংবাদিক এবং উপস্থাপক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার শিরোনাম আমরা ঠিক করেছি অন্ধের হস্তি দর্শন। এই গল্পটি নিশ্চয়ই আমরা সবাই জানি। একটি হাতিকে অন্ধ মানুষ যদি এক এক অংশ দেখে এক এক রকমভাবে ভাবে। নম চমস্কির একটি বইয়ে এই উদাহরণটি দিয়ে বলা হয়েছে গণমাধ্যম আসলে সব কিছু দেখায় না, কিংবা গণমাধ্যম নিজেদের মতো করে কিছু কিছু দেখানোর চেষ্টা করে। যখন সংবাদ শুধুমাত্র ফ্যাক্ট বেস থাকে না, হয়তো ডান দিকে বা দিকে অনেক দিকে ঘোরাঘুরি করে। এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। জনাব শাবান মাহমুদ, আপনি একটু শুরু করেন। খোলা চোখে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার জায়গায় যতটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠতার কথা বলা হয়, সবসময় কি আসলে বাস্তবতা নিরিখে সেটি করা সম্ভব হয়? সংবাদ সবসময় নিরপেক্ষ হতে হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নেই। সংবাদ তথ্য নির্ভর হতে হবে, এবং তথ্য নির্ভর হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন যে সংবাদটি সংগ্রহ করবেন বা যে সাংবাদিক এই সাংবাদিকতার দায়িত্বটুকু পালন করবেন তাকে কিছু এথিক্স মেনে, নীতিমালা মেনে চলতে হবে, এবং তার অনুসন্ধানের জায়গাটায় তাকে নিরপেক্ষ থাকতে হবে। এটি অবশ্যই আমরা স্বীকার করি। এবং তার অনুসন্ধানী দৃষ্টিতে এই সত্য উদ্ঘাটন করাটাই হলো সাংবাদিকতা বা সংবাদ বের করে আনা। এখন সংবাদ বের করে আনার ক্ষেত্রে সারা পৃথিবীতেই রাষ্ট্রভিত্তিক সেই জায়গাগুলোর যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির উপর কিছুটা নির্ভর করে। কারণ অনেক জায়গায় আছে যে সংবাদ বের করে আনার ক্ষেত্রে রাষ্ট্র কখনো কখনো একটা সেন্সরশিপ তৈরি করে দেয় অদৃশ্যভাবে, আবার কখনো কখনো তারা ডাইরেক্ট সেন্সরশিপও দেয় মিডিয়ার উপরে। কিন্তু সেই জায়গাকে অতিক্রম করে সংবাদ বের করে আনাটাই হচ্ছে পেশাগত দায়িত্ব একজন সাংবাদিকের। সেই জায়গায় আমি মনে করি যে যিনি এই সংবাদটি বের করে আনবেন তার হচ্ছে সবথেকে বেশি মৌলিক দায়িত্ব, পবিত্র দায়িত্ব এবং তার পেশাগত দায়িত্ব। সেটি বের করে আনার পরে সংবাদটি যখন প্রচার হবে, সেটি ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া যেখানেই হোক, যারা তার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এই সংবাদটি যাচাই বাছাইয়ের জন্য বিভিন্ন সেকশন বা বিভিন্ন গেট কিপিং পয়েন্ট থাকে। সেই জায়গাগুলোতে এই সংবাদটা যিনি সংবাদ সংগ্রহ করে আনলেন সেটি আবার এই ফ্যাক্ট ক্রস চেক করার জন্য কিছু দায়িত্বশীল পজিশনে দায়িত্বশীল কর্মকর্তারা থাকেন, তাদেরও দায়িত্ব রয়েছে। সর্বোপরি রয়েছে যে ওই প্রতিষ্ঠানটির যারা মালিক কর্তৃপক্ষ তাদের যদি কোনো নিজস্ব নীতিমালা বা পলিসি থাকে, সেই পলিসিতে যদি তার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দেয়, তখন একটি অসহায়ত্ব বা অসহায় পরিস্থিতি তৈরি হতেই পারে। কিন্তু আমি মনে করি সংবাদ বের করে আনার ক্ষেত্রে বা গণমাধ্যমের মূল দায়িত্বটি হচ্ছে যে পাঠকের কাছে বা দর্শকের কাছে সত্যটা তুলে ধরা। সত্য তুলে ধরার ক্ষেত্রে যদি কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী তিনি তার নীতিমালাটা অনুসরণ করেন, সততা, নৈতিকতা, এখানে নৈতিকতাও একটি বড় প্রশ্ন, সেটি যদি তিনি মেনে চলেন তাহলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটুকুই ওই সংবাদ কর্মীর ভেতর থেকেই চলে আসবে। বাকি যে জায়গাগুলোতে এই সংবাদটুকু পরিবেশনের ক্ষেত্রে যে জায়গাগুলোতে দায়িত্বশীল পয়েন্ট বা ডেস্ক রয়েছে, সেই জায়গার সমন্বয়টা হবে অ্যাবসলিউটলি ওই দেশের সার্বিক পরিস্থিতি, সরকারের দৃষ্টিভঙ্গি, তার মালিক কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি, সর্বোপরি যিনি সংবাদটি পরিবেশন করছেন তারও নিরপেক্ষতার কতটা দৃষ্টিভঙ্গি রয়েছে, সব কিছু মিলে। কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদের সবচেয়ে বড় দায়িত্ব সত্য বের করে আনার ক্ষেত্রে সাহসী ভূমিকা, আপোষহীন ভূমিকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা। এই জায়গাগুলোতে যদি কেউ আপোষ করে অথবা সমঝোতার চেষ্টা করে তাহলে সাংবাদিকতার সঙ্গে আমি মনে করি বড় ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে। এবং এই ধরনের দুর্বল চিত্তের যারা সংবাদ প্রকাশে, সংবাদের তথ্য প্রকাশে কোনো ধরনের পরিস্থিতিতে তারা নিজেদেরকে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে কোনো ধরনের সমঝোতার চেষ্টা করে অদৃশ্য, তাদের এই পেশায় আমি মনে করি যুক্ত না হওয়াটাই
ভালো, কারণ তাতে পাঠকদের ঠকানো হবে এবং দর্শকদের ঠকানো হবে। সর্বোপরি রাষ্ট্রের, সমাজের সর্বোপরি এই পেশার প্রতি অবিচার হবে। আপনি মানে সংবাদকর্মী যিনি মাঠে থেকে সংবাদ সংগ্রহ করছেন, বের করে আনছেন, তার উপরেই একটি গুরুদায়িত্ব, তার উপরেই প্রথম এবং গুরুদায়িত্বটি তার উপরে। সেই জায়গায় একটু সময় ইসলামের মন্তব্য জানতে চাইব। আপনি একাধারে যেমন টক শো উপস্থাপনা করেন, আপনি এখনও মাঠে রিপোর্টিং করছেন। সেই মাঠের সংবাদকর্মীর ঘাড়ে যখন এত বড় একটি দায়িত্বের জোয়াল দিলেন জনাব শাবান মাহমুদ, সেই জোয়ালের ভার কতটা থাকে কাজ করার সময়? শাবান ভাই শুরুতে যেটা বললো, সংবাদ যে সব নিরপেক্ষ হতে হবে তার কোনো কথা নয়। সংবাদ মানেই নিরপেক্ষ, এক পক্ষের কখনো সংবাদ হয় না। কিছু ক্ষেত্রে এক পক্ষের সংবাদ হয়, কিন্তু আমাদের সামনে তো জনগণ থাকে। জনগণ কোনটাকে নিরপেক্ষভাবে দেখছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে সবারই তো একটা পারসেপশন থাকে। কিন্তু সব জিনিসটা এথিক্সের জায়গাতে যদি বলি, মাঠের সংবাদ যারা আমরা কর্মী, তাদের কিন্তু কোনো সততা, এথিক্স আর পেশাদারিত্বের কোনো কমতি নেই। কিন্তু সব যদি জোয়ালটা মাঠের সংবাদকর্মীর কাঁধে দিয়ে দেওয়া হয়, ওখানে একটুও কমতি কান্তি কিছুই নেই। কিন্তু প্রশ্নটা এসে পড়ে, আমি যা মাঠ থেকে উত্তপ্ত জিনিসটা নিয়ে আসলাম, সেটা যে আমার পরের ধাপ যেগুলো আছে সেগুলো কি গ্রহণ করতে পারছে কিনা। সেই জায়গাতে আমি নিয়ে আসলাম এটা তিনি বলেছেন এটা, আমি দেখেছি এটা। কিন্তু ওই যে কম্প্রোমাইজিং যে মেন্টালিটি আমাদের থাকে, অর্থাৎ অফিসের প্রত্যেকটা সেক্টরে, অর্থাৎ আমার দ্বারাই তো শুধু মাঠের সংবাদকর্মী দ্বারাই তো একটি প্রতিষ্ঠান পরিচালিত হয় না। সেখানে আমার কর্তৃপক্ষ থাকে, একটি রাষ্ট্র থাকে, একটি সরকার থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকে। সব কিছুকে মাথায় রেখেই একটা সংবাদকর্মীকে কিন্তু সংবাদটা নিয়ে আসতে হয়। এবং একজন সংবাদকর্মী সে সবচেয়ে বেশি ভালো জানে তার প্রতিষ্ঠানের যে নীতিমালাগুলো কি, যে আমি কোনটার সাথে যেতে পারবো, আমার কোনটা যাওয়া উচিত, কোনটা আমি দেখাবো, কোনটা দেখাবো না, কোন সত্যটা আমি সহজ করে বলবো, কোন সত্যটা একটু ঘুরিয়ে আড়াল করে বলবো। সব কারিশমাই কিন্তু একজন মাঠের সংবাদকর্মীর কাঁধেই থাকে। সুতরাং শাবান ভাই যে দায়িত্বটা বলেছেন যে সবচেয়ে গুরু দায়িত্বটা সংবাদকর্মীর, হ্যাঁ একদম ঠিক, সেটাই। মানে সে কি দেখলো, কি নিয়ে আসলো। কারণ মাঠে তো আমরাই আছি, ওখানে তো আমাদের যারা বস, আমাদের যারা উপরওয়ালা ঊর্ধ্বতন, তারা তো আর মাঠে নাই। আমি যা এনে দিব সেটাই সে জানবে, শুনবে। আমি যা লিখে দিব সেটাই সে। কিন্তু আমার দেখাটা যদি অস্বচ্ছ হয়, তাহলে কিন্তু আমি অস্বচ্ছভাবে লিখে দিব, বলবো। উনি একটা অস্বচ্ছতার মধ্যে দিয়ে স্ক্রিপ্টিংটাকে হয়তো বিভিন্ন কি পয়েন্ট দিয়ে পাস করবেন। কিন্তু আমার দেখার দৃষ্টিটা সবার আগে স্বচ্ছ থাকতে হবে, আমার বলার জায়গাটা সবার আগে স্বচ্ছ থাকতে হবে। তারপরের যে লড়াইগুলো আছে, কর্তৃপক্ষের সাথে লড়াই, কেন এটা দিয়ে, হ্যাঁ আমরা কষ্ট পাই। মাঠ থেকে একটা জিনিস আনলাম, হয়তো কোথাও যে একটু কম্প্রোমাইজ করতে হলে বললে এটা না দিলেও হয়, এই কঠিন কথাই বলেছে, একটু এখানে আমরা বলে দিলাম। কারণ আমার সংবাদকর্মী হিসেবে মনে হয় কি, আল্লাহ এটাই তো আমার সবচেয়ে ভালো কথা ছিল, কেন এটা ফেলে দিতে বললো। কিন্তু আমাদের চেয়েও বড় দায়িত্ব হয়তো কর্তৃপক্ষের থাকে। আমাদের তো একটা তারুণ্যের একটা স্পিরিট থাকে যে কেন দিল না, কিন্তু ওনাদের তো দায়ভার আরো অনেক বেশি। শব্দটা কি কম্প্রোমাইজ বলবেন নাকি পলিসিগত কারণে কৌশল বলবেন? না, এটাকে আমি অবশ্যই কম্প্রোমাইজ বলবো না। হয়তো পলিসিগত কারণে একটা কৌশল থাকতে পারে। কারণ কেউ একটা, যেমন আমরা জানি তো যে সাধারণ জনগণের অনেক কথাই কিন্তু বলতে পারে, ওদের দায়বদ্ধতা নেই। কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি যখন কোনো কঠিন কথা বলছে, সেটাকে যখন আমি এনে মনে করব কেউ কাউকে গালি দিচ্ছে, খুব দেখে নিব, দেখিয়ে দিব, হয়তো পলিটিক্যাল ব্যাপারগুলো, সেটা তো হয়তো ওই সরাসরি কথাটা দিলে একটা গোষ্ঠী, একটা প্রতিষ্ঠান কিংবা একটি ব্যক্তির উপরে প্রভাব পড়তে পারে। আমার মনে হচ্ছে এই বিরাট কথা আমি পেয়ে গেছি, এটা দেখালেই না জানে কি হবে। কিন্তু আমার কর্তৃপক্ষ যারা কি পয়েন্টে বসে আছে, তারা মনে করছে যে এখানে একটু কৌশলগত, নীতিগত কোনো কিছু একটা স্ট্র্যাটেজি দেওয়া দরকার, যেন কোনো প্রভাব না হয়। ওনার সরাসরি কথাটাকে একটু সেন্সর করে দেওয়া, কিংবা আমার লেখার স্ক্রিপ্টিংয়ে একটু সহজ করে দেওয়া। তার মানে কম্প্রোমাইজ না, একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা, এটাই। ধন্যবাদ সময় ইসলাম। আমি একটু জনাব রেজাউল করিম সিদ্দিক, মানে অনেকগুলো লিমিটেশন তার মানে বাস্তবতার ক্ষেত্রে আছে, একটি সংবাদ সংগ্রহ করা থেকে প্রকাশ কিংবা প্রচার করা পর্যন্ত। কিন্তু এই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখেও কি কৌশল এবং পলিসি কিংবা নীতি ঠিক রেখে দর্শকের কাছে কিংবা পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া কি খুব অসম্ভব? না, অসম্ভব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাঠে যে তথ্যই থাকুক না কেন, সে তথ্যটি মানুষের জানবার অধিকার আছে। এবং সেই তথ্যটিকে আপনি যে লিমিটেশনসের কথা বলা হচ্ছে, যে সীমাবদ্ধতার কথাগুলো আমরা এখানে আলোচনা করছি, তারপরেও কিন্তু ওই তথ্যটিকে আমরা নিশ্চিতভাবেই আমাদের দর্শকের কাছে বা পাঠকের কাছে তুলে ধরতে পারা সম্ভব। আমার মাঠে উৎপাদন খারাপ হয়েছে, ধরা যাক যে আমি কৃষি নিয়ে কাজ করি, সেজন্য আমার কাছে হয়তো কৃষিটাই উদাহরণ হিসেবে আসবে। মাঠে উৎপাদন খারাপ হয়েছে, খারাপ উৎপাদনের কারণে বাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমি কি
উৎপাদনের পর্যায়টা কি ওরকমভাবে উপস্থাপন করব যাতে বাজারের উপর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেই জন্য, নাকি আমি মধ্যস্থ কারবারিদেরকে বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য কোনো নিউজ করব, নাকি আমি ওই উৎপাদনের যে চিত্রটি আছে সেটির একটি তথ্য আমি দেব, পাশাপাশি কিভাবে সেটিকে ম্যানেজ করলে আমার ব্যবস্থাপনার কাজটা সহজ হবে সেরকম একটা পরামর্শ আমি দেব। আমি যদি ওইরকমভাবে যদি মাঠের ইনফরমেশনগুলোকে কুক করে সেরকমভাবে যদি আমি প্রেজেন্ট করি, কনসিকুয়েন্সটাকে মাথায় রেখে, পরিণতিটাকে মাথায় রেখে, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে সঠিক তথ্যও দেওয়া সম্ভব আর মানুষকে সচেতন করাও সম্ভব। কারণ একথা ঠিক যে এমন কোনো তথ্য দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করা যাবে না, এমন কোনো তথ্য দিয়ে মানুষের ভিতরে একটি অন্য রকমের একটা পরিস্থিতি তৈরি করা যাবে না যেটি নাকি আমাকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। অতএব আমি মনেই করি যে শাবান মাহমুদ যে কথাটি বলেছেন, দায়িত্বশীলতার সাথে সঠিক তথ্যটি আনতে হবে এবং সেই সঠিক তথ্যটিকে আমাদের বলা চলে যে স্ট্র্যাটেজি অনুযায়ী বলেন কিংবা কৌশল অনুযায়ী বলেন এমনভাবে প্রেজেন্ট করতে হবে। কারণ ওইখানে কিন্তু একটা রিপোর্টার কিন্তু জাস্ট শুধুমাত্র ছবি তুলে নিয়ে আসতেন সেটা কিন্তু না, ওটার ভিতরে কিন্তু ইনফরমেশন আছে, ওটার ভিতরে কিন্তু অন্তর্নিহিত অনেক তথ্য আছে এবং ওটার কিন্তু কিছু কনসিকুয়েন্স আছে। এই সবগুলো জিনিসকে মাথায় রেখেই কিন্তু গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়েই তাকে কিন্তু তথ্য বা উপাত্তটি তুলে ধরতে হয়। অতএব আমার কাছে মনে হয় সাংবাদিকতার দায়িত্বটি এ জায়গায় আসলে অনেক বেশি কঠিন এবং বলা চলে যে আমি মনে করি যে অন্যরা সাদা চোখে যেটা দেখে সেই সাদা চোখে দেখলে কিন্তু এটা হয় না, এটা আরো অনেক বেশি, যেটা পর্দার ওপারে যেটা আছে ভেতরে যেটা আছে সেটাও দেখতে হয় এবং সেটা দেখেই তাকে কিন্তু জিনিসটিকে মানে একজন গণমাধ্যম কর্মী শুধু সরল সমীকরণে হবে না, তাকে ভেতর থেকে তথ্যটিকে বের করে নিয়ে আসতে হবে। যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, যে যেমন ধরা যাক যে আমার কোল্ড ইনজিউরির কারণে আমার ধানের ফলন কমে গেছে, আমি একটা তথ্য তুলে দিলাম, এমনভাবে আমি তুলে দিলাম যেটা মানুষের ভিতরে প্যানিক সৃষ্টি হয়ে গেল। যারা কোল্ড ইনজিউরির কারণে যদি ধানের উৎপাদন কমে যায় তাহলে কি আগামী বছর ধানের উৎপাদন কম হবে? কিন্তু দেখা গেল সেটি হচ্ছে আমার 0.5% জমিতে, অর্থাৎ ওইটার ইম্প্যাক্টটা কিন্তু হবে কম। আমি তাহলে কোনটাকে বড় করে দেব? আমি কোল্ড ইনজিউরির কারণে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা আমি নিশ্চয়ই বলবো, কিন্তু সেটা যে আমার বড় ধরনের উৎপাদনের ক্ষেত্রে ক্ষতি করবে না বা বড় ধরনের প্রভাব ফেলবে না সেটাও কিন্তু আমাকে বলতে হবে। কারণ তা না হলে কিন্তু ওই জায়গাগুলোতে মানুষ কিন্তু সুযোগ পেয়ে যে বসে থাকবে, ওত পেতে বসে থাকবে যাতে ওখান থেকে সে কোনো ফায়দা নিতে পারে বা ফায়দা লুটতে পারে। এটা আমি মনে করি যে আসলে সাংবাদিক, আপনি যেটা নাকি শুরুতে বলেছেন যে অন্ধের হাতি দেখার মতো, আসলে অন্ধের হাতি দেখার মতো হলে পারে সাংবাদিকতা হবে না, তাকে ফুল হাতিটাই দেখতে হবে। শুধুমাত্র লেজটা দেখলে হবে না, তার শুধুমাত্র সুরটা দেখলে হবে না, তার বডিটা দেখলে হবে না, পা দেখলে হবে না, পুরো হাতিটাকে তাকে একসাথে দেখতে হবে। যদিও সে শুধুমাত্র কানটাই দেখেছে, কিন্তু তার সাথে সাথে তার ইমাজিনেশন দিয়ে, তার অনুভব বা তার বোধ বুদ্ধি দিয়ে ওই লেজ সুর সবকিছু তাকে চিনতে হবে, তাহলেই তিনি হাতির ডিফিনিশনটা ঠিক মতো দিতে পারবেন। ধন্যবাদ জনাব বাঞ্জুর আল মতিন। এই তিনজনের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার কাছে জানতে চাই, মানে ফ্যাক্টের পরে তথ্য নির্ভরতা, বস্তুনিষ্ঠতা, রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ সবকিছু মিলিয়ে যে ইতিবাচকতার কথা বলা হয়, কিন্তু একই সাথে আবার বলা হয় যে ওয়েন ইট ব্লিডস ইট লিডস, রক্ত ঝরলে শিরোনাম হয়। তার মানে সাংবাদিকতাকে শুধু নেতিবাচক জিনিস দেখে? আমরা যখন উপস্থাপনা করি আলোচকরা অনেক সময় অতীতে ফিরে যান। তো আপনি শুরুতে নোয়াম চমস্কির কথা বলছিলেন, সে কারণে আমি একটু 200 বছর পেছনে যাই, হাওয়ার্ড জিনের কথায় আসি। মার্কিন ইতিহাস একটু ভিন্নভাবে তিনি লেখেন বলে তার পরিচয়টা সেভাবে আমরা জানি। পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস একটা বই আছে, সেখানে তিনি প্রথম অধ্যায় সেখানে সবিস্তারে কিভাবে ইউরোপীয়রা মার্কিন ভূখণ্ডে আসলো, আসার পরে সেখানে যারা স্থানীয়রা ছিলেন, আদিবাসীরা ছিলেন, তাদেরকে দিনের পর দিন হত্যা করলো, গণহত্যা হলো, সেই গল্পটা বললেন। কিভাবে এদেরকে সবাইকে এক নামে রেড ইন্ডিয়ান বানিয়ে দেওয়া হলো, যদিও তার মধ্যে চিরিয়কেরা আছেন আর অনেকে আছেন। এবং তারপরে তিনি বললেন ঘটনাটা কেমন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠ্য বইতে এই ঘটনা খুঁজে পাওয়া যাবে না, কি হয়েছিল 200 বছর আগে, কিভাবে গণহত্যা হয়েছিল, ব্যাপারটা তা না, পাঠ্য বইয়ে আছে, ইতিহাস বইয়ে আছে, খুঁজলে পাওয়া যাবে। কিন্তু এমনভাবে আছে যে হ্যাঁ হয়েছে, কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়, অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য এই সামান্য ক্ষতি। কেমন সামান্য ক্ষতি উনি খুব সুন্দর করে দেখাচ্ছিলেন যে আদিবাসীরা কেমন ছিল, তারা সবাই মিলেমিশে থাকতো, তাদের ব্যক্তিগত সম্পত্তি হয়তো ছিল না, তারা প্রকৃতিটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারত, সবাই মিলে কিভাবে একসাথে ভালো কিছু করা যায়, সুন্দর কিছু করা যায় সেটা পারত। কিন্তু তার জায়গায় কি আসলো? আসলো বড় বড় দালান কোঠা, আসলো একদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে ওঠা, অন্যদিকে কঠোর দারিদ্র, তাই না?
এই সব কিছু আমরা দেখতে পারি একদিক থেকে সাংবাদিক হিসেবে যে হ্যাঁ উন্নয়নের জন্য এতটুকু তো চলে, অথবা বলতে পারি এতগুলো জাতি ধ্বংস হয়ে গেল কিসের জন্য, কিসের বিনিময়ে। এই যে কোনটাকে আমরা বড় করে দেখব, এই অধিকার আমার একজন সাংবাদিক হিসেবে। যখন আমি প্রশ্ন করি সেই জায়গায় বসে কি আমি আসলে হাতির লেজটাকে তার মাথার চেয়ে বড় করে দেখাতে চাই, নাকি বলতে চাই যে না, দিনের শেষে আমি জানতে চাই। সাংবাদিক তো প্রশ্ন করে, বা টকশোতে আমরা যখন আসি উপস্থাপক সে আমার দায় প্রশ্ন করা, যে ওই প্রশ্নটাকে আমি করব, বা এই প্রশ্নটা করলাম সেখান থেকে আলোচনা অন্য কোথাও চলে গেল, আবার কি আমি ঘুরে এসে এখানে জানতে চাইবো যে ভাই এই উত্তরটা তো পেলাম না। এখানে আমার দায়, এখানে বস্তুনিষ্ঠতা, এখানে নৈতিকতা। এখানে কি আমি হাওয়ার্ড জিনের মতো ইতিহাস বলবো, মানুষের ইতিহাস, গণমানুষের ইতিহাস বলবো, নাকি আমার সুবিধা যেখানে হয়, যেখানে যতটুকু বললে দিব্যি চলে যায় আমার, ওই যে ফাঁকতালে নিষ্ঠুর ফুটো ঘরটা হচ্ছে নয় প্রস্তাবে শেষকালীন কাজী নজরুলের ভাষায়, সেরকম হব, নাকি বোঝে না কোজে এসে চারণের বেশে ফিরে দেশে দেশে গান গেয়ে সেই গান, মানুষের গান, সত্যের গান, সেটা আমরা গাইব কিনা, সে দায় আমার। আমার কণ্ঠরুদ্ধ হতে পারে, কালকে সে বলতে পারে ঠিক আছে আর প্রয়োজন নেই, বেশ করেছ, এবার মানে কেটে পড়ো। সেই সাহসটা নিয়ে এবং সেই সম্ভাবনা বুকে নিয়ে আমরা এগোই কিনা, যে না কালকে হয়তো আমার কণ্ঠরুদ্ধ হতে পারে, আমার প্রশ্ন আমি করব ভাই। কিন্তু কখনো যদি মনে হয় যে একটি প্রশ্ন আপনার হয়তো আমার হয়তো করতে ইচ্ছে করছে, কিন্তু এই প্রশ্নটি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় কিংবা আমার দেশের মানুষের বিরুদ্ধে যায়, যদিও সেটি সত্য, তখন কি সেটি এড়িয়ে যাওয়া খুব একটি অপরাধ? জাতীয় স্বার্থ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। তো জাতীয় স্বার্থ কার স্বার্থ? মানে যদি মানুষের স্বার্থই হয়। মানুষের স্বার্থ তো ইদানিং ধরুন রাজনীতিবিদরা যখন কথা বলবেন, সবাই তো বিএনপি যখন কথা বলবে আমরা জনগণের কথা বলছি, জনগণ এই চায়, আওয়ামী লীগ যখন বলবে জনগণ এই চায়। এই যে অনুষ্ঠানটা শুরুর আগে আমরা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলাম, এই সাম্প্রতিককালে ভারতে এর আগে নির্বাচন কমিশন যেভাবে হতো সেখান থেকে সরে এসে নির্বাচন কমিশনটা এমনভাবে হয়েছে যেখানে বিজেপি সরকারের পছন্দের দুজন মানুষ এসেছেন, আগে একজন নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার। এতে করে আমরা কথা বলছিলাম যে ভারতে এতদিন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কি ক্ষয়ের দিকে যাচ্ছে, সেই পথে এগোচ্ছে? আরও ভালো খবর রাখবেন শাওন ভাই। এখন কথা হচ্ছে এই প্রশ্ন করলে, যখন আপনি প্রশ্ন করছেন ভারতের নির্বাচন কমিশন নিয়ে কিংবা ভারতের সর্বোচ্চ আদালত নিয়ে, তখন কি আপনি জনগণের বিরুদ্ধে কথা বলছেন? আপনি কি ভারতের বিরুদ্ধে কথা বলছেন? নাকি আপনি দিনের শেষে ভারতের যে প্রতিষ্ঠানগুলো ভারতের জনগণের অধিকার রক্ষা করার কথা, তার কথা বলছেন, তাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন? সেখানে হচ্ছে প্রশ্নটা। সরাসরি ভারতের সরকার আপনাকে বলতে পারবে আপনি স্বার্থবিরোধী, আপনি ভারতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছেন, সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু দিনের শেষে আপনি কি জনগণের কথাই বলছেন না? এই বিচারটা আপনার। আমি একটু বিরতিতে যাবো, ছোট্ট করে জনাব শাবান মাহমুদ আপনি যদি বলেন, মানে কখনো কোনো প্রশ্ন করলে, যেটি মঞ্জুর ভাই বললো যে এটি হয়তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু শেষ বেলায় হয়তো সেটি মানুষের পক্ষেরই প্রশ্ন, তখন কি সেই প্রশ্নটি করা উচিত? অবশ্যই। সাংবাদিকতা তো মানুষের প্রশ্নগুলোই তো সাংবাদিকের কণ্ঠে উচ্চারিত হবে, কারণ প্রত্যেকে তো আর গণমাধ্যম কর্মী না। আর সাংবাদিকদের স্বার্থ রক্ষা করার বিষয়টাও কিন্তু সাংবাদিকতার মধ্যে, নীতি নৈতিকতার মধ্যে পড়ে, সাংবাদিকতার দায়বদ্ধতার মধ্যে পড়ে। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেটা যদি এমন হয় যে একজন সাংবাদিক শুধুমাত্র তার স্বাধীনতার জন্য, তার পেশাদারিত্বের স্বাধীনতার জন্য তিনি এমন কোনো প্রশ্ন করবেন যেটি সংবিধান বিরোধী অথবা রাষ্ট্রবিরোধী, সেই জায়গায় আমি আপনার সঙ্গে একমত। সাংবাদিকতার তার মত প্রকাশের স্বাধীনতার অর্থ কোনোভাবেই এটি গ্রহণযোগ্য হবে না যে তিনি সাংবাদিক বলেই রাষ্ট্রের বিরুদ্ধে অথবা সংবিধানের বিরুদ্ধে অথবা তার স্বাধীনতার বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন তার মত প্রকাশের স্বাধীনতার স্বার্থে। আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলবো। মূলধারার গণমাধ্যমের সামনে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা চ্যালেঞ্জ, একটা বিরতির পর। প্রিয় দর্শক, সিএসআরএম বিশেষ গণতন্ত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ঈদের বিশেষ জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নাহিদ হোসেন, এবং আমাদের সাথে চারজন অতিথি আছেন আমাদের সাথে, জনাব শাবান মাহমুদ, সোমা ইসলাম, মঞ্জুরুল মতিন এবং জনাব রেজাউল করিম সিদ্দিক। কথা বলছিলাম বিরতির আগে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, মূলধারার গণমাধ্যমের কাছে আসাটা কতটা চ্যালেঞ্জ। কারণ হাল জমানায় আমি প্রশ্নটি জনাব সোমা ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার যে টকশোটি খুবই জনপ্রিয়, সেটি টেলিভিশনে আসলে কত মানুষ দেখে আর ফেসবুকে কত মানুষ দেখে, আপনার কি মনে হয়? টেলিভিশনে কত মানুষ দেখছে সেটা মাপার তো যন্ত্র নাই, সেটা তো হয়তো তারপর আপনার রিঅ্যাকশন পাওয়া, আপনার জানাশোনার মধ্যে নিশ্চয়ই একটা জানাশোনার মধ্যে যদি ওটা বলেন, তাহলে যখন আমি মাঠে ঘাটে গ্রামে গঞ্জে রিপোর্টিং এ যাচ্ছি, রাস্তাঘাটে যাচ্ছি, খুব সাধারণ যারা মানুষ তাদের হাতে কিন্তু মোবাইল ফোনটা থাকে না, কিংবা একটা শ্রেণীর মানুষ, যেমন আমি বলি খুব 50 থেকে 60 ঊর্ধ্ব মানুষ, তারা কিন্তু টিভি সেটটার সামনে বসে ওটা কমফোর্ট ফিল করেন। রাত 8:30 দর্শক থাকে, অর্থাৎ ভালো একটা মানে বেশ বড়সড়ই একটা অংশ থাকে টিভিতে দেখেন। কিন্তু তার চেয়েও বড় একটা অংশ থাকে, কারণ আমাদের মোবাইলটা তো হাতের মুঠোয় থাকে, যখন যার সময় হয়, যখন তার প্রয়োজনীয় অংশটুকু সে খুঁজে খুঁজে দেখে। তা আমার কাছে মনে হয় টেলিভিশনের দর্শকের চেয়ে ওই যেটা ফেসবুক, ইউটিউব, সেখানে কিন্তু ওখানে কিন্তু মানে দর্শক অনেক বেশি সেই জায়গাটাতে। কারণ সেইখানে বেশি কেন, কারণ ওইখানে যে কমেন্ট সেকশন দেখি, ওরে বাবা, তাতে মনে লক্ষ লক্ষ কমেন্ট। সব দর্শক বোধহয় টিভি ছেড়ে সবাই চলে গেছে ইউটিউব আর ফেসবুকে। সুতরাং দর্শকের টেস্ট মানে, আর আমাদের হয় কি যে টেলিভিশনের একটা অংশ আমাদের কেন একটু বলবো কম, কারণ সেখানে হচ্ছে আমাদের অনুষ্ঠানের ডিউরেশনটা হচ্ছে 26 থেকে 25 মিনিট, আর একটা রেকর্ডেড অনুষ্ঠান আমার হয় কখনো 41-45 মিনিট হয়ে যায়। পুরো 40 মিনিটটা তো আমার ওই টেলিভিশনে 8:30টায় অন এয়ার সম্ভব না, পুরোটা যাচ্ছে ফেসবুক, ইউটিউবে। হয়তো পলিটিক্যাল টক শো, দুপক্ষ ভীষণ উত্তেজিত, ওই অংশটা কাট হয়ে গেল, কিন্তু মানুষ আগ্রহ নিয়ে ওই মারামারির অপ্রাসঙ্গিক অংশটাই দেখছে ওই ফেসবুক, ইউটিউবে। কিন্তু যেখানে খুব গঠনমূলক আলোচনা হচ্ছে টেলিভিশনের অংশটাতে, টিভির পার্টটাতে, ওখানে মানুষ নাই। দর্শকরা অনেক সময় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেই অভিযোগ করেন যে এই যে টক শোতে অতিথিরা ঝগড়াঝাটি করে, কখনো কখনো উপস্থাপক, সঞ্চালক ইনস্টিগেট করেন, প্রভোক করেন তাদের ঝগড়া করার জন্য, যেন ওই ক্লিপটি কেটে ফেসবুক, ইউটিউবে দিয়ে ভাইরাল করা যায়। আদৌ কি তাই? আমার ব্যক্তিগত এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই, বরং যখন কোনো প্রশ্ন করি, দুই পক্ষ যখন ঝগড়াঝাটি করে, 5-6 বছরে বিশ্বাস করেন আমি এই টকশোর উপস্থাপনা করতে যে একজন চিত্রশিল্পী হয়ে গেছি। কারণ আপনারা প্রায় খেয়াল করে দেখবেন, দুপক্ষ যখন ডিবেট করে পলিটিক্যাল বাহাস, আমি তখন কিছু একটা আঁকি, সেটা হচ্ছে ফুল পাখি, লতা পাকা, ওইগুলো খুব আঁকা আমি শিখে গেছি। তারপর একটা সময় আমার মাথায়, আমাদের তো মাথায় থাকে কে কতক্ষণ কথা বলছে, থামাতে হবে, ওই সময় ফুল পাখি আঁকতে আঁকতে, কিংবা পরবর্তী প্রশ্নটা আমরা তো সম্পূরক প্রশ্ন কেড়ে নিই যে ওদের ভিত্তিতে আমাদেরকে বলতে হবে, তখন হয়তো থামিয়ে দিচ্ছি। বাট আমাদের আসলে কিছু করতে হয় না, ওরা নিজেরাই করে ফেলছে। শাবান মাহমুদ, সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা চ্যালেঞ্জ? সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো চ্যালেঞ্জ না, মূলধারার মাধ্যমটাই হলো মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো দায়বদ্ধতা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম যারা কাজ করছেন, তারা যে কোনো তথ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করার জন্য তার কোনো দায়বদ্ধতা নেই এবং তার জবাবদিহিতার কোনো জায়গা নেই। কিন্তু গণমাধ্যমে যারা চাকরি করেন বা গণমাধ্যমে যারা পেশাগত দায়িত্ব পালন করেন, তাদের সবচেয়ে বড় সতর্কতার বিষয় হচ্ছে যে তাদের জবাবদিহিতার জায়গা আছে। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করতে হবে, তাকে রাষ্ট্রের সংবিধান তাকে অনুসরণ করতে হবে, তাকে সত্য প্রচারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে তার তথ্য প্রচার করতে হবে। ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করবেন, সাময়িক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তোবা ভাইরাল হতে পারেন, কিন্তু তারা যতই ভাইরাল হোক বা যতই আলোচনায় থাকুক বা আসুক, তারা কিন্তু জবাবদিহিতা বা দায়িত্বশীলতার জায়গায় তাদের কোনো দায়বদ্ধতা নেই। এটি হলো সবচেয়ে বড় পার্থক্য। কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের জন্য কখনো চ্যালেঞ্জ হতে পারে আমি মনে করি না। তবে গণমাধ্যমের কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে অথবা গণমাধ্যমের কোনো নিউজ কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম সোর্স হিসেবে কাজ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম একটি প্রাথমিক সোর্স হিসেবে আমরা ধরে নিতে পারি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের নোংরামো হচ্ছে এবং খুব নীতিহীন কার্যকলাপ আমরা দেখতে পাই, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল এবং সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও যেভাবে হিংসাত্মকভাবে তাদেরকে হেয় করা হচ্ছে, এটি আমি মনে করি যে বন্ধ করা না হলে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ভবিষ্যতে টিকে থাকবে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ এবং সংশয় রয়েছে। জনাব রেজাউল করিম সিদ্দিক, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কোনো রকম চ্যালেঞ্জ দেখছে না শাবান মাহমুদ, কিন্তু এটি কি অস্বীকার করার জো আছে যে
পারসেপশন তো তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন কেউ চাইলেই একটি লাইন লিখতে পারছেন, সেটি সত্য হোক মিথ্যা হোক, এবং সেটি যখন বহুল প্রচার হয় তখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা পারসেপশন তো তৈরি হয়। দুটো জিনিস, যে প্রথমত হচ্ছে যে আমি একমত শাবান মাহমুদের কথায় যে এটি চ্যালেঞ্জ না, কিন্তু এটা সত্যি কথা যে তারা প্রভাব বিস্তার করতে পারে। এবং আমরা দেখছি যে সামাজিক মাধ্যমে যখন নাকি একটি দুটি ইনফরমেশন আসছে সেগুলো মানুষ বিশ্বাস করছে, এবং কীরকম বিশ্বাস করছে যে চায়ের দোকানে আড্ডার মতো জিনিসটা হয়ে যাচ্ছে, যে কোনো রকমের ডেপথনেস নাই, কোনো রকমের যুক্তি নাই, কোনো রকমের বিষয় নেই, কিন্তু যেহেতু একটা সামাজিক মাধ্যমে এটা লেখা হয়ে গেল, এটা অনেক মানুষ কিন্তু বিশ্বাস করছে, এবং বিশ্বাস শুধুমাত্র করছে না, তারা এটাকে নিজেরাও আবার ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এটি আসলে আমাদের জন্য একটি মানে ভয়াবহ দিক এই সেন্সে যে অনেক রকমের নেগেটিভ জিনিস এটার মাধ্যমে কিন্তু চলে আসতে পারে। তবে ভালো জিনিসও আছে। আপনি যদি এটা বলেন যে যখন নাকি আমরা শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন তৈরি হলো, সেটা কিন্তু সামাজিক মাধ্যমের মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল। আসলে কে কিভাবে ব্যবহার করছেন বা কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে, এটি কিন্তু একটা দেখার বিষয় আছে। আমার কাছে যেটা মনে হয় যে ইদানিংকালের সামাজিক মাধ্যমগুলো শুধুমাত্র মানে সংবাদের পয়েন্ট অফ ভিউ থেকে না, আমরা অনেক রকমের ইউটিউবে অনেক রকমের ডকুমেন্টারি দেখতে পাই, অনেক রকমের তথ্য দেখতে পাই, যেগুলোও কিন্তু মানুষকে অনেক রকমভাবে বিভ্রান্তও করে। যে আপনি একটি কমলা গাছ লাগিয়ে দিয়ে 1 মাসে 1 বছরে আপনি লাখপতি হয়ে যাবেন, এবং মানুষ কিন্তু কমলা গাছ কেনার জন্য মানে দৌড় দিয়ে লাগালো, 1 বছর পরে 2 বছর পরে 3 বছর পরে দেখা গেল তার কাছে আর ফল ধরে না। মানে এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে। অর্থাৎ এরকম ওইটাই আমি বলছি যে ইরেসপন্সিবল জিনিসগুলো এবং এই দায়িত্বহীন জিনিসগুলো কিন্তু আছে। এই সমাজে অস্থিরতা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সামাজিক গণযোগাযোগ মাধ্যমের একটি বড় ধরনের একটা ভূমিকা রয়েছে। গণজাগরণের সময় কিন্তু আমরা এমনও দেখেছি যে সাইদিকে চাঁদে দেখা গেছে, এবং চাঁদে দেখা গেছে এই একটি মাত্র সোশ্যাল মিডিয়ার এই ধরনের একটি প্রচার এবং প্রচারণার কারণে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশে অনেক নিরীহ প্রাণী বা নিরীহ মানুষ, তাদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। এবং আপনি জানেন যে উত্তরাঞ্চলে তখন কিভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ ধর্মের নামে। কাজেই সামাজিক গণযোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকটাই বেশি, পজিটিভ দিকটা কিন্তু খুবই কম। মঞ্জুরুল মতিন, যে নেতিবাচক ন্যারেটিভটি তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার কাউন্টার ন্যারেটিভটা কোথায় আসলে সমাজে? এটার সমস্যাটা কি, আমাদের যেটা একটু আগে সোমাপা বলছিলেন যে আমাদের মূলধারার গণমাধ্যম তাদের কন্টেন্টগুলো যাচ্ছে, পাশাপাশি ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও যাচ্ছে, একজন ইউটিউবার বা যিনি অ্যাক্টিভিস্ট তারটাও সেখানে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু তফাৎটা করতে পারে না। সাধারণ মানুষ জানে না যে আমাদের যারা মূলধারা বলি আমরা নিজেদেরকে, তাদের একটা সম্পাদকীয় দল আছে, সম্পাদকীয় মাধ্যমে সেটা দেখা হয় তথ্যটা সঠিক কি ভুল। কিন্তু পাশাপাশি আরেকজন যিনি কথা বলছেন, যিনি তার নিজে যা মনে হচ্ছে সেটাই বলছেন, কিন্তু তার যে এখনকার প্রযুক্তির কারণে তিনি যে পরিবেশে জিনিসটাকে তুলে ধরছেন সেটা কিন্তু মূলধারা গণমাধ্যম থেকে দেখতে হয়তো খুব আর আলাদা নয়। এখন অনেক প্রযুক্তি এসছে, ক্রোমা এসছে, ভার্চুয়াল রিয়েলিটি এসছে, ফলে কাউন্টার ন্যারেটিভটা আসতে তো হবে মূলধারার গণমাধ্যম থেকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কথা হচ্ছে আমরা কি সেই জায়গায় বিশ্বাসযোগ্য থাকতে পারছি? আমরা ধরুন আমাদের দেশে গত কয়েকটি নির্বাচন আমরা যেভাবে গণমাধ্যম খবর দিয়েছি, এরপরে কতটুকু বিশ্বাসযোগ্যতা আমরা রাখতে পেরেছি, এটা একটা বড় প্রশ্ন, এবং অনেকেই প্রশ্ন করেন। এবং এই প্রশ্নগুলো করার পরে যখন আপনি একটা বড় ঘটনায় মূলধারার গণমাধ্যম সঠিকভাবে খবর দিতে পারেন না, ব্যর্থ হন, কারণ সাধারণ মানুষ তো ভোটার, তিনি জানেন ভোট কেন্দ্রে কী হচ্ছে, তিনি হয়তো গিয়েছেন বা যাননি। আপনি এর ভিন্ন কিছু যখন বলেন তখন কিন্তু আপনার উপর থেকে বিশ্বাস উঠে যায়, এবং বিশ্বাস যখন উঠে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ইউটিউবার তার মতো করে হয়তো ওই সময় তিনি ঠিক কথাটা বলেছেন, এরপরে তিনি বিস্তর মিথ্যা কথা বললেও তার এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এই জায়গাটায় কাজ করার দায়িত্ব অবশ্যই মূলধারার গণমাধ্যমের, কিন্তু সেখানে যদি আপনি ধারাবাহিকভাবে ব্যর্থ হন তাহলে কিন্তু একটা সময় আপনি আর দাঁড়াবার জায়গা পাবেন না, এবং তখন আপনার জায়গাটা নিয়ে নেবে অপপ্রচার, মিথ্যাচার। এই কারণে তো প্রতিষ্ঠানের কথা আমরা ঘুরে ফেলে বলি, প্রতিষ্ঠান যদি থাকে, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা থাকে, সাধারণ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠানের কাছে আসে। গণমাধ্যম অবশ্যই একটা প্রতিষ্ঠান, কিন্তু যদি সেখানে আপনি দিনের পর দিন ব্যর্থ হন, তখন কিন্তু এমন কিছু সেই জায়গায় নেবে জায়গা যেটা আসলে গ্রহণযোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। অরাজকতা কথাটা কোথা থেকে আসে? অরাজ, যেখানে রাজা তার কাজ করতে পারেন না, তখন অরাজকতা ছড়িয়ে পড়ে, মৎস্যন্যায় অবস্থা হয়, তাই না? সেই কারণে যে ইউটিউবার বড় মাছ যিনি হতে পারেন, যারা অনেক ভিউ, মানুষজন মনে করবে ও এর কথা এত লাখ মানুষ দেখেছে, তার কথা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য।
আর আপনি হয়তো ঠিক কথাটাই বলছেন বা একটু রেখে ঢেকে রয়ে বলতে হচ্ছে, কারণ নাইলে চ্যানেল চাপে পড়তে পারে, আপনি চাপে পড়তে পারেন, তখন কিন্তু আপনার কথায় যে শক্তি থাকার কথা সেটা নাই। ফলে মানুষ কিন্তু গ্রহণ করছে ওই ইউটিউবারের কথা, যেখানে সত্য মিথ্যার মিশেলটা আলাদা করে দেখাবার কেউ নেই। যে শক্তি আপনার ছিল, গণমাধ্যমের ছিল, সেটা আপনি হয়তো ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। ফলে এই জায়গায় একটা শূন্যতা, অরাজকতা তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ধন্যবাদ মঞ্জুরুল আলম। আমরা আরেকটা বিরতি নেব, বিরতি থেকে ফিরবো কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, সিএসআরএম বিশেষ জনতন্ত্র গণতন্ত্র আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ঈদের বিশেষ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি অন্ধের হস্তি দর্শন নিয়ে, সাথে 4 জন সংবাদকর্মী আছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এই 2 অংশে যে আলোচনা করেছি তার প্রেক্ষিতে একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাইবো। তার অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো সীমাবদ্ধতা এবং তার উপর দায়িত্ব। তাহলে আসলে ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? সময় ইসলাম, একটু আপনি শুরু করেন। সাংবাদিকদের গণমাধ্যমের ভবিষ্যৎ সঠিক জায়গাতে আছে। আমার কাজের ক্ষেত্র থেকে ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক অবিশ্বাসটা এত বেশি বড় একটা দেয়াল, তো রাজনীতি এবং রাজনীতিবিদরা যদি নিজেদের প্রতি নিজেদের বিশ্বাসটা না বাড়ায়, তাহলে ডেমোক্রেসি বলি আর গণমাধ্যম বলি, আমাদের গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, সঠিকভাবে এথিক্স নিয়ে কাজ করাটা খুব টাফ হয়ে যায়। কারণ আমাদের পলিটিশিয়ানরা সকল সাংবাদিককে তাদের রাজনৈতিক দলের কর্মী ভাবে, মনে করি কি ওভাবেই চলতে হবে, যে ওভাবে বললো না, চললো না, সে বোধহয় তার না, তার মতো করে প্রশ্ন করতে হবে, তাদের মতো হতে হবে। ওনাদের মাথার এই যে সেটআপটা, এই মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে হবে যে সংবাদকর্মী, তার রং থাকে না, তার দল থাকে না। অবশ্যই ডেমোক্রেসি একটা আমাদের দেশে গণতান্ত্রিক রাষ্ট্র, যেহেতু অবশ্যই আমরা যেহেতু ভোট দিই, আমাদের একটা গোপন জায়গা থাকে যে আমি যেহেতু ভোটার, বাট পেশাদারিত্বের জায়গাতে দল রং এটা দেখানো ভীষণ বড় অপেশাদারিত্ব। তো সুতরাং আমি মনে করি গণমাধ্যমের ভূমিকা কিংবা ভবিষ্যৎ ভীষণ ভালো, কারণ ভালো মন্দ তো পাশাপাশিই চলে। তো ভালো আর মন্দ তো চলবেই, ভালোর জয় সবসময় হয়, খারাপ লোক খুব অল্প। আমি সময়ের সঙ্গে পুরোপুরি একমত হতে পারি না, কারণ 70 দশকের সাংবাদিকতায় কিন্তু যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, সেখানে কিন্তু বাংলাদেশের যিনি স্থপতি, বাংলা স্বাধীনতার জনক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এরকম একটি জনপ্রিয় এবং ক্ষমতাসীন দলের সরকার প্রধান হওয়া সত্ত্বেও তখন কিন্তু আমাদের প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন, তিনি কিন্তু একটি আর্টিকেল লিখেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কাজেই তার লেখার ক্ষেত্রে কিন্তু, এবং তিনি লিখেছিলেন সরকার নিয়ন্ত্রিত দৈনিক বাংলা পত্রিকাতেই। কাজেই আমরা যদি এখন স্পাইনলেস হতে থাকি ক্রমাগত, গণমাধ্যম কর্মীরা যদি দলীয় আনুগত্যের প্রতি ঝুঁকে পড়ি, সেটা তো রাজনীতিবিদদের দোষ দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ডাকা হয়, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তর দিবেন। সেখানে সাংবাদিকরা যদি প্রশ্ন রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে কী ভাষায় প্রশ্ন করলে, উপস্থাপন করলে তিনি খুশি হবেন, অথবা যিনি প্রশ্নটি করছেন তার যদি কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেটি পূরণ হবে, এটি মনে করেই যদি প্রশ্ন করা হয়, তখন তো সেটি সংবাদ সম্মেলন থাকে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো আর বলে দেন না যে প্রশ্ন করা যাবে না, তিনি কিন্তু প্রশ্ন অনবরত চাইতে থাকেন, প্রত্যাশা করেন। সাংবাদিকরা প্রশ্ন না করে দলীয় আনুগত্য প্রকাশ করে। এই দায় কার? এই দায় কিন্তু গণমাধ্যম কর্মীর। এটি রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিলে রাজনীতিবিদদের উপরেই অবিচার হবে। মাঠের যারা আমরা জুনিয়র কর্মী, তারা বোধহয় এরকমটা করি না, আমরা প্রশ্নটাই এখন রাইট না, সেজন্য প্রশংসা কম করি, প্রশ্ন বেশি করি। তবে প্রশংসাটা হয় আর কি, ইদানিংকালে বেশি হয় আর কি। মানে আমাদের স্তুতি বাক্যটা বাদ দিয়ে আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, এবং যে জায়গাগুলোতে প্রতিবন্ধকতা থাকে সেই জায়গাগুলোতে আমাদের পেশাদারিত্বের মাধ্যমেই আমাদের এই জায়গাটা, প্রতিবন্ধকতাটা উত্তরণ ঘটাতে হবে। আমি খুবই মনে করি যে আসলে একজন মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে আমার তো একটা জায়গা আছে। আমি কি কারণে এই প্রোগ্রামটি করতে এসেছি বা এই জিনিসটি কভার করতে এসেছি, সেটা আমার একটা জায়গা আছে, এবং সেই জায়গাটার ক্ষেত্রে সৎ থাকা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং আমার কাছে হচ্ছে কারো প্রতি কোনো আনুগত্য দেখানোর খুব একটা বেশি প্রয়োজন নাই। বরং আমার বিষয়বস্তু
বিষয়বস্তুর প্রতি আনুগত্য দেখানোটা আমার খুব বেশি দরকার। জনগণকে আমার নায়ক বানানো দরকার, আমার আসলে অন্য কাউকে নায়ক বানানোর কোনো দরকার নাই। জনগণের স্বার্থ এবং আমার কন্টেন্ট তার প্রতি যদি আমি বিশ্বস্ত থাকি, তাহলে আমার কাছে মনে হয় কেউ আমার প্রতি মাইন্ড করবেন না। মাইন্ড করানোটা তার, মাইন্ড করবেন কি করবেন না সেটা তার বিষয়, কিন্তু আমি যদি আমার ক্ষেত্রে সৎ থাকি, তাহলে আমার কাছে মনে হয় যে সেটাই হবে একজন সংবাদ কর্মীর বা একজন গণমাধ্যম কর্মীর সঠিক কাজ। তবে আমার নিয়ত এবং ঈমান সেইটি আমার নিজে ঠিক করতে হবে, সেইটি অন্য কারো দ্বারা নির্ধারিত হলে চলবে না। আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের নিয়ত এবং ঈমানের ক্ষেত্রে একটু লিমিটেশনস থাকলে অনেক সময় ওই যে আমরা একটু গড়বড় করে ফেলি, একটু এদিক ওদিক চলে যাই, সেই জায়গাটায় যাওয়াটা বন্ধ করতে হবে। নিজের যেটা রেখে বলা হয় যে সংবাদপত্র বা সংবাদকর্মীরা রাষ্ট্রের একটি বিশাল স্তম্ভ, সেই জায়গাটিকে নিজের ওন করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় আমরা এই সেক্টরটিকে আরো সমৃদ্ধ করতে পারবো। ধন্যবাদ জনাব মঞ্জুর আল মতিন। এই সার্বিক আদর্শিক যে চিত্র আমরা শুনলাম, সেদিকে যাওয়া কতটা সম্ভব? অসম্ভব নয়। এবার 100 বছর পিছনে যাই। ব্রিটিশ আমল, সাহিত্যিকরা যার যার মতো লিখছেন, তো সেখানে নজরুল ইসলামের উদয় হলো, একটা কবিতা লিখলেন আনন্দময়ীর আগমনে, সেটার কারণে তার জেল হলো। সেখান থেকে দুটো লাইন যদি মনে করি যে রবিরথের 7 সারথি গগন পথে হাঁকায় ঘোড়া, মর্তে দানব মানব পিঠে সওয়ার হয়ে মারছে কোড়া। এইটা যে দেখার চোখ, এটা কিন্তু সবার ছিল, বলার সাহস হয়তো ছিল না। তো কেউ বলছে না দেখি কি নজরুল চুপ করেছিলেন, নবযুগ পত্রিকা বার করেননি, ধূমকেতু পত্রিকা বার করেননি, সেজন্য জেলে যেতে হয়েছে। আবার বেরিয়ে এসেছেন, মানুষের আন্দোলনে বেরিয়ে এসেছেন। একজন কবি, একজন সাংবাদিক তাকে বের করার জন্য বড় বড় সভা হয়েছে, যে মানুষকে ব্রিটিশরা আটকে রাখতে পারবে না। সেই সুদূর পারের বিদেশি কলোনিয়াল শক্তি কিন্তু তারাও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কথা হচ্ছে, আমি যদি সৎ থাকি এবং আমি যদি আমার জায়গায় থেকে আমার যে ছোট্ট কাজটুকু আছে এটা করার চেষ্টা করি, আর এইটুকু না ভাবি যে এমনভাবে প্রশ্ন করব বা এমনভাবে সাংবাদিকতা করব যাতে আমার চাকরিটা অবশ্যই অবশ্যই টিকে থাকে, এইটুকু ভয় নিজের মধ্যে, ঝুঁকি নিজের মধ্যে নিতে সাহস রাখবো যে যেতে পারে চাকরি, হতে পারে একটু সমস্যা হয়েই যেতে পারে, কিন্তু তারপরে অন্তত নিজের বিবেকের কাছে সৎ থাকার জন্য যতটুকু প্রশ্ন করা লাগে, যতটুকু বলা লাগে, সেটুকু যেন বলার সৎসাহসটুকু দিন শেষে থাকে। তাহলে একটা পর্যায়ে গিয়ে কিছু না কিছু ভালো হতে তো বাধ্য। কারণ যখন সব কিছু অন্ধকারে ডুবে যায়, তারপরে তো একটা দুটো আশার প্রদীপ থেকে যায়, তাই না? লাইটার মানে কি, মানে ধারাবাহিক ব্যর্থতার বদলে ধারাবাহিক চেষ্টার কথা বলছেন? চেষ্টা চলতে থাকলে সবসময় যে ব্যর্থতা আসবেই তাও তো নয়। অনেক দিন চেষ্টা করতে করতে একসময় তো রবার্ট ব্রুসরাও সফল হন, তাই না? তো আমরা না হয় তাই হলাম। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সার্বিক গণমাধ্যম এরকম ছোট ছোট ধারাবাহিক চেষ্টার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। জনাব সময় ইসলাম, জনাব মঞ্জুর আল মতিন, রেজাউল করিম সিদ্দিক এবং জনাব শাবান মাহমুদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ঈদের উৎসবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের CSRM ঈদের বিশেষ জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ঈদ মোবারক।